ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজিশন ছাড়ান, ইনপুট ছাড়ান। ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা। উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি, এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আসেন, অমুক আছেন কিনা বাসায়, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই, জি আপনি কি ব্যস্ত বা এসে। তো উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার। বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। উনি বলেন যে দেখেন আমি চিকিৎসা করি, মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি, মানুষের হয় মানে মানুষ অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না রিলিজিয়ন, বাট তারপরে আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন সেরকম সময়। আচ্ছা, তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? মানে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায়, এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে, সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণ ভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। উনি বলতেছেন যে কি করেন আপনার ছেলে? আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছেন না মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতোও না, জিনিসটা আমাদের কাছে মনে হয় যে, এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে ঘুমাতে থাকবে, এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে আমাদের, ঘুমাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, তো উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় এক সময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। যেটা হয় উনি বলে যে কি ব্যাপারে, বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আচ্ছা আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি যায়, তো যে তাকে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে, সেখানে তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে ঢাকা নিশান। তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা আছে পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ যার ভেতরে ধূপ জ্বলতেছে, এরকম সময় 2-4 জন মানুষ বসা হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড়, এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিয়ে সে বসে আছে, ধূপ জ্বলছে হালকা ছোট, ওই যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভিতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে, বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে, এবং আমি আত্মাগুলা কানবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্য ঘাড়েও ভর করতে পারে, এরকম কিছু। আচ্ছা, তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়, যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন, অন্য প্রসিজারে করেন, উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিম গুলো আছে সেগুলো নিভু হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড থেকে বাতাস ঢোকার মতো কোনো অবস্থা নেই আসলে, সেখানে মানে রুম গুলো একটার পর একটা রুম এরকম আর কি। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিম ছিল সেগুলো নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশির মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কথা বলছে, টেনে বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা এরকম করা সম্ভব না, এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন যে সামথিং ইভিল ইজ হিয়ার, এবং সেটা কোনো একটা এন্টিটি। যাই হোক, উনি তখন ভাঙছেন না ব্যাপারটা, উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো, এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, বলেছে কেউ ফস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাক বিতণ্ডা যে চলে যা, এসে যাওয়া হলো না, এক সময় অনুষ্ঠানটা হয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি
আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বলে যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্র মহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোন একটা এন্টিটির কাজ, কোন একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে করছে, আমি আত্মা বলবো না বাট অশুভ শক্তি, যাই হোক। কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখবো। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার যায় ওনাদের বাসা, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখবো। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার, থেকে ছেলের সাথে কথা বলার। উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটাই ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে। তো দেখা করার জন্য যায়, তো দেখে যে ছেলেটা বসে আছে। তো ওনাকে বলে যে, উনি যখন যায়, যাওয়ার পর বলে যে একদম ডিরেক্টলি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না, কি করতে আসছি, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ, তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে সে ব্যাপার। আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের কোনোই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরেই বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হ্যানত্যান। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে এসে, তো উনি যেটা করে, উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আরো 2-1 দিন ছাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এটার মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা। তো যেটা হয়, হ্যাঁ, কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা। এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, না হাউ ডিড ইউ বিকাম লাইক দিস, তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকে তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ, আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম, বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই। ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সেই ছেলেটা উনি বলতেছে তার মতো করে আপনি বলছেন, আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি, কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে, তারা বলে তাদের সাথে দেখা করা হয় ফ্যামিলিতে। তা আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে, তুই এই গধূলির সময়, সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বললো যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি, আমি আসবো, এটা তুই কেমনে জানবি, তো তোর জানার কথা না, আমি আসতেছি, তুই কেমন? যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয়, এবং হাঁটতে হাঁটতে একসময় অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূরে। ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার স্যাপার। এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে, তো এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে, যে জমিদারের ছেলে, জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে, যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরে জমিদাররা আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। তো ওই বাড়ির পাশে আসতেছে, এবং ওইটা এখন পুরাই পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওটা এমনি পড়ে রয়েছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানে মাঝখানে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে, এসে বলতেছে একটু দাঁড়াই, দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতেন না, আমি বিড়ি খাবো না। হ্যাঁ, তো তারা এসে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ, তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা ফাত্মা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই, আর যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না, তুই এখানে তো ভয় পাবি এখানে থাকলিস। তর্ক বিতর্কে সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই, যে নাকি ইসের থেকে আসছে বলেছিল। তো বলতে তুই রাত কাটাতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে গেল, আমি ওখানে আসছি।
তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে ও বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে সেই এই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে যায় দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ফেরানো। তো ওইটা সরায় ও রুমে ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভিতরে, বিছানার মধ্যে কিছু নাই। এসে তো বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, যেটা দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে কানের কাছে, তাকে দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, পিছ পিছ করে, মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে যে বাসাটা কেউ নাই, এবং পুরো বাসাটা মানে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানের কাছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীত প্রমাণিত হবে। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আস্তে করে হেঁটে বেরোয়, দেখে কেউ নাই। আবার যে বসে, তো যখন বসে আছে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ, এটাতেও সে ভয় পেয়ে যায়। তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ, এবং নারী কণ্ঠে। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটা দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল, মানে একটা কি বলে চৌবাচ্চা টাইপের আর কি। ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আছে, স্লট মানে ক্লিয়ার, মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় আসলে। ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাছায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায়, আবার দৌড়ায়, এরকম করতে করতে সে দৌড়ায় যায় দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিক ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড়তে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে পর ও দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওঠ ধরে বলতেছে কেন, কি হয়েছে, তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে, হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমার চুবাই মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প হচ্ছে। তো ও যখন এই বন্ধুটাই কথা বলে, এখনো মনে হয় আপনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হয়েছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর তো পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নাই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন, তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন হচ্ছে একজন মানুষ। বহুদিন আগে এই সম্পর্কে অনেক কিছু বলেছিলেন, প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মে বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনা সাইন থাকে, এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে দিক কাজগুলো সেটাতে সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটা ওইখানে ঘোরাফেরা করতেছে, এবং সেটাতে মানুষ মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে হয় করতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল এখানে ওর উপরে, এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করত, এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু আমল এবং এই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপসাই থাকবে, কিছুটা থেকেই যাবে, যেহেতু কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না। এবং বাবু এটা কি মানে ক্ষতিকারক বলবেন তো আপনি? অবশ্যই ক্ষতিকারক, কারণ মানুষের এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই আমি শুনেছি যে কারো কারিন আছে এরকম কি কখন হয় যে কারিন উপকার করে? উপকারকারী কারিন তো খুব যদি কোনো নেককার মানুষ হয় তারটা হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে, এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং, এবং তিনি চলে যাবার পরেও তার কারিন তার হয়তো ভালো কাজ করতে পারে না, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়।
রাইট, যে কোনো খারাপ জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। আমরা আবারও আপনার কাছে আসবো। আর আমাদের এখানে আপনাদের বাবু ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই আপনাদের এই যে গত 1 বছরের ঘটনা নিয়ে এবং বিভিন্ন জন আপনাদের প্রশংসা করেছে এবং আলাদাভাবে প্রশংসা করেছেন তাদের বিশেষ ভালো দিনে এসেছি, কোন স্পেশাল এপিসোডে এসেছি, সবসময় আপনি আমাকে দেখেছেন। জি। তো আমি যেসব ঘটনা বলেছি সেসবের দেখা যায় যে রেজাল্ট এসছে একটু ডিফারেন্ট ভাবে, মৃত্যুগুলো হয়েছে একটু ডিফারেন্ট ভাবে, একদম। কাটা ছেঁড়া, রক্ত, কত কিছুই তো অনেক কত কিছু কিছুই তো আছে, অনেক এসছে রকম রাসেল ভাই ভাবে আমার কাছে, এসছে। আমি শেয়ার করেছি এখানে। হ্যাঁ। কিন্তু আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে যাচ্ছি, সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। হয়তো ঘটনাটা মৃত্যু নিয়ে, হয়তো ঘটনাটার আদলে আমরা কিছু জানতে পারবো না, কি হয়েছে, কিভাবে হয়েছে। আমরা শুধু একটাই জানবো, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় যাই। ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়। আমরা অফ এয়ার একবার শুনলাম এবং সেখানে সবাই প্রশংসা করছেন, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছিলেন যে চমৎকার ঘটনা। সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন যাই ঘটনা। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শুরু করব, ওনার নাম হচ্ছে আব্দুল রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995 সালে ওনার ওয়াইফকে হারান, ওয়াইফ মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতেন নিউ ইয়র্কে, আরেক ছেলে বাংলাদেশে থাকতো। উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলের ওয়াইফ থাকতো, তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, সে যা চেয়েছে তাই করেছি। এবং শুরু থেকে পর্যন্ত যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল, সে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল। তো উনি বাথরুমে যান, বাথরুমে যেয়ে পিছলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের নাম্বার 3, 4, 5 ভার্টেব্রা কলম থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা। তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়। প্রায় 1 বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান। আচ্ছা। বাসার ভেতর। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা সেদিন, বাসাতেই সবাই ছিল। তো উনি যখন মারা যায়, তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না, সবার সাথেই পরিচিত ছিল। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন হয় না, যে শরীর ফুলে যাচ্ছে। মানে যে চৈত্রের খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে। এত গরম তো লাগবার কথা না। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল, সবাই এসে কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না, এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়। আচ্ছা। তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায় না। তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বের হয়ে যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায়, রাসেল ভাই, ফ্রিজারের দরজা খুলছিল না। ওই রুমের ভেতরে ঢোকে তার ছেলে, আর কেউ ঢোকে নাই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না। আচ্ছা। তো এইটাকে রাসেল ভাই আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই নাও খুলতে পারে। তো অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা। প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। আচ্ছা। তো 5ম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে, সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি, উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের। তো তিনি হসপিটালেই ডেড বডিটা গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার খরচে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান, তখন মুখটা অনেক বড় করে হা করেছিল। এটা চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না। তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মোটামুটি মুখটা বন্ধ থাকে, সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়। তো ওনার কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায় তারা। এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয়, তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই, কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে, অথচ
শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে 3টা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে। আচ্ছা, 3টা ডেড বডি, 3টাই বাংলাদেশের। তো যার ডেড বডি যে মারা গেছে সে তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে 3টা সিট কর্নারে। তো তিনি যার যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম তিনি এতটাই আপসেট, তো তার সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো। জি। আর মাঝখানে তার ওয়াইফ বসে আর পাশে ওয়াইফের বোন বসে। তো এক পর্যায়ে প্লেন সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা তখন পাইলট অ্যানাউন্স করলো যে এখন এই থ্রাস্টটা দিবে। থ্রাস্টটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে আসে। প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে। যে হেভি বাতাস, ইমার্জেন্সি ল্যান্ডিং করতে, ইমার্জেন্সি ল্যান্ডিং না, টেক অফ করতে পারে না। টেক অফ করতে পারে না। Take off করতে পারে আচ্ছা না। আচ্ছা 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 আচ্ছা। প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এইটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিক ভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকবার কারণে প্লেনটা কাজ করতে পারে না। তো তারাও জিনিসটাকে আসলে সাইদ ভাই বললো যে প্লেন যে টেক অফ করতে পারে না এটা কোনো হদিশই আমার নাই, আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। প্লেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবার এই গুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম পাশে বসতেন। তো তার জিনিসটা খারাপ হতে হতো। একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। তো প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে তখন তিনি প্লেনের সামনের সিটে টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে। আচ্ছা। তো 39,000 ফিট উপরে তো আশেপাশে ঘর বাড়ি দালান কথা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালা দিকে অন্যমনস্ক হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে। আচ্ছা। খুব মানুষের একটা শেপের একটা আভা। আচ্ছা। দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তাকিয়ে আছেন তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে যখন তার ওয়াইফ ঘটনাটা বললো যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে। বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার এই জানলা থেকে উঠে একদম কর্নারে সিটটা দিয়ে দেয়। তো তিনি এক ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যা কিছু 2 ঘন্টা 3 ঘন্টা পরে সে তারা মাঝখানে যেখানে ট্রানজিট পড়েছে দুবাই ল্যান্ড করবে। দুবাই নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পরে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বাভাবিকই খারাপ। তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্য মতে যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখলো যে তার হাজবেন্ড কাকে যেন ইশারা করছে। তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নরমাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত ঘুমট, এত খারাপ লাগলো মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না, একদম নর্মাল। তো তার কাছে মনে হয় যে যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালি ছিল। এগুলি তার মনের ভ্রান্ত ধারণা। আর বাবা মারা গেছে, স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো বাংলাদেশে নামার পরে তিনি তার ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে যে ওনার কথা মতো যে আরে লাগেজ গুলা কি সুন্দর আলাদা করে আসতে, স্যার ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে। আমার নিতে বলে যে আমার নিতে খুব কলিজা দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি। তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে। তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভেঙে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙানোর সময় পিছিয়ে একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি। সে গ্যারেজে বসেছিল। তো ডেড বডির কফিনটা খোলার পর ডেড বডিটা আস্তে করে
ডেড বডি থেকে কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সেই খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কাফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো মানে হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মনে হয় কোনো কষ্টই পায় নাই, একটা হাসি হাসি দিয়ে আছে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হা করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা, তখন দেখলো যে আরে বাবা দেখি পুরো হা করে আছে। উনি সবাইকে বলতো, ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে পানি চোখ লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা। তো চোখ দিয়ে পানি পড়েছে, মানে এরকম একটা মানে শুকনো অবস্থা দেখা যাচ্ছে কি মুখের মধ্যে। যদি সবাইকে বলতে থাকে তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ, এটা কি বলে, লাশ দেখি চোখের পানি ফেলতে বলে যে আমি যখন লাস্ট মোমেন্টে প্যাক আপ করি, লাশ যখন গুছিয়ে ফেলে কফিনে উঠাই, তখন তো চোখটা পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে পড়ে গেছে, এটা কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কোনার দিয়ে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, তো সবার পড়ছে, চোখ দিয়ে পানি পড়েছে, তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ কবর খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সিগঞ্জ নিয়ে যাবে তাদের গ্রামের বাড়িতে, তো লাশ ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ জানে ভয়ে, লাশ নাকি বাধা, সেই বাধা নর্মাল হয়ে লাশ এসে আছে। এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে। জানাজা পরেই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায়নি আচ্ছা মুন্সিগঞ্জে। তো তারা মুন্সিগঞ্জ যায়, গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয়, পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই। তো কাত করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব। আচ্ছা, যে রাস্তা ভাই সে কবরের ওই লাশের কাফনের যে গিটটা আছে, ওই গিটটা খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল দিয়ে আছে, আরো বেশি হাসি, আরো বড় হাসি দিয়ে আছে, এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, এত কান্না করছে, কারণ মা ছিল না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টটাও বেশি ছিল। তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়েছে অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল। আসলে রাসেল ভাই পরের দিন যখন তাকে চলে যেতে হয়, হয়তো তাকে তো নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে। তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল। তো তিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না, একটা ঘুমট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে। তার কাছে একটু উইয়ার্ড লাগে, কিন্তু তিনি কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়, লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হয়েছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার খুব দরকার। না আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এই ঘটনা যখন আমি অফে শুনছিলাম তখনও ভালো লেগেছে, এখনো ভালো লেগেছে। রাসেল ভাই এখন যে কাহিনীটা বলবো, এই কাহিনীটার মনে হয় কিছু অংশ আমি আগে বলেছি, অনেক আগে। জি, লাইক আজকে যেহেতু ভুজাফামের বার্থডে, আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে রিকল করতে। প্লিজ অনেকে নতুন শ্রোতা আছে, অনেকে খুব ভালো হয়। জি, এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, যেটা ছিল বাবর রোডে। জি, প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ মোহাম্মদপুর অনেক পুরোনো জায়গা। একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর, এবং বাবর রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড, এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন। সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা, এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটা আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস 2-তে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছে, এবং ওইটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল, যে আর্মিরা যে এখানে কিছু রান্না করতো। ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয়, পুরো 2 তলা বিল্ডিংটাই।
এবং বিশাল প্রায় 5 কাঠা জায়গার মধ্যে, 5 কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ মোটামুটি বেশ, এবং পুরোটাই বাড়ি আর কি। তো বাড়িটাকে রিনোভেট করা হয়, এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সেজ মামা, উনি খুব সাহসী মানুষ। তো উনি নিজেই বলতো যে এই বাসাটার মধ্যে কেমন যেন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে, এরকম একটা ব্যাপার। সেজ মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়। তো উনি বলতো, যাই হোক, তো বাসাটা যখন রিনোভেট করা হয় তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা ওই বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়তো, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে, এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা আমার আঙ্কেলের ভাই আসতো, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিরই থাকা পড়তো বিশেষ। আচ্ছা, বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালার। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন হচ্ছে রাত বাজে 10টা, সেরকম সময় রিক্সা করে চলে আসছে। আমার ছোট কাল যেহেতু আমার মনে আছে কিছু কিছু, তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছে আর কি। তা আম্মাকে বলতেছে যে আপা মানে আমি ভয় পাইছি। কি ব্যাপার? আম্মা জিজ্ঞেস করছে কি ব্যাপার, কেন, কি হয়েছে? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে একটা নার্সিং হোম ছিল, এবং ওই নার্সিং হোমটাতে মানে অনেক রোগী প্রায় মারা যেত আর কি। তো আন্টি শুয়ে আছে, তো হঠাৎ থেকে উনি শুনে ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার 3 দিকে ঘেরা বারান্দা ছিল আসলে, মানে সামনে পাশে দুদিকে বারান্দা, এবং রাস্তার অপর পর একটা নার্সিং হোম, আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলো বাড়ির মধ্যে পাশে। আচ্ছা, তো উনি ওনার বেডরুমটার পাশে হচ্ছে বারান্দা, বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে, 2 জন মানুষ, আচ্ছা, এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি কি বলতেছে, এবং ফিসফিসানি গুলো টানা টানা সরে গেল। আচ্ছা, তো উনি বেশ ভয় পাইছে, ভয় পেয়ে উনি চিন্তা কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়। উনি আস্তে করে পর্দা সরাইছে, সরাই দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গেল ওখান থেকে। পরে উনি যখন দরজা খুলছে দেখে কেউ নাই, পুরা নিশুতি, কারণ ওইখানে রাত 9:30 10টা, ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই আগের আমলের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আন্টি ভয়ের চোটে ওই বাসায় আর থাকতেই পারে না, প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে আমাদের বাসায় চলে আসে, এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসা তো রেখে আসছেন। তো তখন আমার মনে আছে আমাকে ছোটকালের সাথে করে নিয়ে যায় আন্টি, নিয়ে যে রাতের বেলা উনি আমাকে শোয়াই দিয়ে তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিলেন, এবং ওই বাসাটা রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় কখনো এই রুম থেকে ওই রেস্টরুমে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে ওখানে, ঠিক মানে ওই যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হচ্ছে কেউ বসে আছে ঘাপটি মেরে। বাসাটার মধ্যে কেমন উৎপট শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে গড়গড় করতেছে, মানে উৎপট শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যায় রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে এইগুলো ওখানে ছিল, স্পট গুলো ছিল। যাই হোক, ওই বাসার ঠিক নিচতলায় একটা ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকতো। উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা, হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই পাশের রুম থেকে একটা ছায়া মূর্তি আসছে, মানুষের মতো পুরো আসছে, এসে ওই উনি শুয়েছিল ওনার পায়ের কাছে এসে বসছে, এবং উনি প্রায় নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনত, মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে, এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি দেখলো ছায়া মূর্তি আসলো, এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু করে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মতো কান্না শুরু করলো। আচ্ছা, এবং সাউন্ড আসতেছে, হু হু করে কাঁদতেছে। উনি ভয়ে অসাড় হয়ে পুরো বেহুশের মতো হয়ে গেছিল। এবং তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে, আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এসব দিকেই ছিলেন, উনি পেশাটা নেই, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে, ঝামেলা হাহাকার বা কিছু আছে। আমার খালা জোর করেই আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুভ করে চলে যায় বাসাটা থেকে। আচ্ছা, এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেকদিন দেখেছি বাসাটা খালি পড়েছিল। ওই বাসায় যে আপনার কি কোনো ফিলিং হয় কখনো? আমি তো এখন তো যাই না, ওই বাসা তো ছেড়েই গেছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, আমি যখন চলেছিলাম, আমি তখন সবসময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীতু ছিলাম না। আচ্ছা, মানে আমার কাজিনরা জানে, যে আমার যে কাজিন গুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত টুত নিয়ে ছোটকালে খুব একটা ভয় পেতাম না। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম।
হ্যাঁ, আচ্ছা। মানে ওই বললাম তো যে ওখানে করিডোর দিয়ে হাঁটলে ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে, এবং আচ্ছা। মানে খুবই মানে একটা এই জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশ্বাস করি রাসেল ভাই। আমার জীবনে মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, হয়তো আমি সামনাসামনি ওইভাবে না দেখলেও এই ছায়া জিনিসটাকে, ছায়া মূর্তি বা ছায়া, এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি। আচ্ছা। এবং এটা আমি একদম হলফ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি। দেয়ার ইজ নো ওয়ে অফ ডিনাইং দিস থিং। রাইট। সো এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এসএমএস করছে, এবং করি আমরা আরেকটা ঘটনায় যাই, এবং আমরা ডক্টর আলিফের কাছে একটা ঘটনায় যাব, এবং তারপরে একটা ইমেইলে যাব। তো আমরা ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনাটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একজন মর্গের দারোয়ানের। জি। জি, মর্গের দারোয়ান বলতে কি, মর্গের কেয়ারটেকারের। হুম। তো তিনি প্রায় অনেক দিন ধরে, প্রায় 16 বছর এই চাকরিতে জড়িত। একটি হসপিটালের মর্গে তিনি রেগুলারলি লাশ রিসিভ করতেন, এবং ম্যাক্সিমাম লাশগুলাই আসতে হচ্ছে আপনার থানা থেকে। তো ধরে নেওয়া যেত যে সব লাশ পোস্টমর্টেম হয়েই যাবে আর কি। তো ওনার সাথে ছিল একজন ডোম ছিল আর কি, যে রেগুলারলি লাশগুলা কাটতো আর কি। তো গভর্নমেন্ট থেকে নিযুক্ত ছিল। তো দেখা যেত সবসময় সেই ডোম রেগুলারলি আসতো না, লাশ ওই মর্গেই থেকে যেত, ও কিছুদিন পরে কাটা ছোটা হতো আর কি। তো ঘটনার দিন যদি সবসময় বলে যে আজকে বলে রাস্তা ঘটনার রাতে চলে যায়, সেদিন উনি আসলে ওনার ডিউটি শেষ হয়ে যায়। তো ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে একজন একটা লোক বলে যে এই কাজটা করে দিতে হবে, সে তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। তো তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে সেই কাজটা করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তো হসপিটাল প্রেমিসেস তখনও ক্রস করে দেয়। হসপিটালের গেটে যাওয়ার পথেই আবার তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে আজকে রাতে এখানে ডিউটি দিতে হবে। রাতে ওই দিনের শিফটে যে ডিউটি ছিল সে মানে ওই যে ওই জায়গার থেকে ওখানে নাই আর কি, ছুটিতে গেছে। তো বলেছে যে তোমাকে আজকে রাতে এবং কালকে পর্যন্ত ডিউটি দিতে হবে। তো অনেক কাকুতি মিনতি করা, তো চাওয়ার পরও যে না আমি আজকে করতে পারবো না, কিন্তু তাকে রেহাই দিতে পারে না আর কি। তো তাকে থাকতে হয় সেখানে। তো তখন রাত্র 8টা কি 8:30 বাজে, এমন সময় 2টা লাশ আসে। ওই 2টা লাশ থানা থেকে পাঠানো হয় ডিরেক্ট। 2টা লাশকে তিনি মর্গের ভিতরে ঢুকিয়ে, লাশগুলা কি হয় ভ্যানে করেই মোস্ট অফ দ্য টাইম আসে, তো লাশগুলাকে রিসিভ করে স্ট্রেচারে করে মর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো আর কি। আচ্ছা। তো রাসেল ভাই উনি 2টা লাশ রেখে রাখতে এমন সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেলে রাসেল ভাই জেনারেটর ওই হসপিটালের একটা পোর্শনে থাকতো, কিন্তু এই মর্গ পোর্শনটাতে জেনারেটর লাইন আসতো না। তো অন্ধকার থাকবার কারণে ওই সাইডটা একটু পেছন দিকে পড়ে যায়। তো অন্ধকার থাকবার কারণে তিনি ওই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। এটা 1998 সালের ঘটনা। তো রুম থেকে সামনে বের হয়ে যায় সিগারেট খেতে খেতে। তো বেরিয়ে দাঁড়ানোর পরে যে অন্ধকার হয়ে আছে, তো একটু গেটের দিকে যেতেই এমন সময় একটা ছেলে ভ্যানে করে একটা ডেড বডি নিয়ে আসে। আচ্ছা। তো ডেড বডি নিয়ে আসার পরে এই লোক ছেলেটাকে এসে চেনে, মানে ছেলেটা ওই গ্রামেরই, তার যে পরিচিত গ্রামেরই একটা ছেলে। কি রে বাবা বেটা, তুই এখানে কি করিস? তো বলে যে আমি একটা ডেড বডি নিয়ে আসছি, আসলে থানা থেকে নিয়ে আসছি। সেই সকালবেলা ডেড বডিটা পাইছি, থানায় নিয়ে গেছিলাম, বলে যে ফুলে টুলে একেবারে শেষ, আর ডেড বডিটা 2টা ভাগে বিভক্ত। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চাটাই যে ডেড বডিটা পেঁচানো। তো ঠিক আছে, তুই আমাকে হেল্প কর, মর্গের ভিতরে রেখে দিই। তো সামান্য একটু আলো দিয়ে মোটামোটা একটা কপি কোথার থেকে যেন অ্যারেঞ্জ করে দিয়ে এসে কপিটা বলেছে আবার দিয়ে আসতে হবে। তো কপিটা দিয়ে এসে মর্গের ভিতরে লাশ রেখে সে আবার কপিটা ওই জায়গায় দিয়ে এসে বলে ঠিক আছে তুই চলে যা। বলে যে আপনি ডেড বডিটা রেখে গেলাম, এখন কথা হচ্ছে যে আমি তো ডেড বডি নিয়ে আসছি, এই অন্ধকারে ভিতরে আমি তো বাড়ি যেতে পারবো না, আপনি যদি পারেন আমাকে একটু আগায়। তো দেখলো যে এখন ইলেকট্রিসিটি আসে না, ভিতরে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওর একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। তো ওই হসপিটাল থেকে তার বাড়ি পর্যন্ত যেতে প্রায় 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ছেলেটার প্রায় বাসা ওই যে জায়গায় নামিয়ে দেয় আর কি, সেই জায়গা থেকে ছেলেটার বাসা 2 থেকে 3 মিনিট। তো ছেলেটাকে বলছে তুই চলে যা, আমি ব্যাক করি। তো হসপিটালের দিকে সে রওনা দেয়, হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে প্রায় 5-10 মিনিট হাঁটার পরে তিনি দেখেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। তো মাঝখান দিয়ে একটা জিনিস স্কিপ করে গেছে রাসেল ভাই। যখন এই ছেলেটা ডেড বডি নিয়ে আসে, তো তখন উনি জিজ্ঞেস করে যে ডেড বডিটা কার? বলে যে ডেড বডিটা মেয়ে। তো জিজ্ঞেস করতেছে বয়স কত? বয়স 18 কি 19 হবে। আর ডেড বডিটা ফুল সেকেন্ড, আগে আনিস নাই কেন? বলে যে আরে কি বলবো, সকালবেলা থানায় নিয়ে গেছি, থানায় ডিউটি অফিসার নাই, তো এই ডেড বডি পড়েছিল একদম গরমের মধ্যে
গলিত অবস্থা, গন্ধ বেড়ে যাওয়ার মতো অবস্থা আর কি, ফুলে গেছে ডেড বডিটা। পাই দিয়েছি রাত তখন 11টা বাজে। উনি বললো যে এই অবস্থার কারণে একটু ফুলে গেছে, আপনি একটু ভিতরে ঠিক মতো ঢুকান। তো ওই বাসায় ছেড়ে দিয়ে আসে, সে রাস্তার মধ্যে যাচ্ছিল, এমন সময় দেখে একটা মেয়ে কাঁদছে। আচ্ছা, তো বলে যে আপনার কোনো সমস্যা? তো বলে যে আমার বোনকে সকালবেলা বাসার থেকে আর খুঁজে পাচ্ছে না, তো জামাইয়ের বাসায় ছিল, সে বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় যায়নি। অনেক সারাটা দিন খুঁজলাম, বোনটাকে খুঁজে পাইনি। তো উনি বললো যে আচ্ছা আপনার বোনের বয়স কত হইতে পারে? তো বলে যে আমার বোনের বয়স 19 বছর। বলে শোনেন, আমি আসলে আল্লাহ মাফ করুক, আমার কাছে একটা ডেড বডি এসছে, আপনি যদি চান তাহলে ডেড বডিটা একবার চেক করে যেতে পারেন, কারণ ডেড বডিটা আপনার বোনেরও হইতে পারে। ডেড বডি তো বেওয়ারিশ, তো এখনো কোনো শনাক্তকারী আসে নাই। তো মহিলা বলে যে, মহিলা তখনও কান্না করতে থাকে, তারও বেশি কান্না বেড়ে যায়। তখন উনি বললো যে আসলে আমার চাকরি তো 16 বছর, প্রথম অনেক মানুষজন কান্না করতো, তখন সান্ত্বনা দিতে পারতাম না, এখন আর এগুলা তেমন একটা গায়ে লাগে না। লোকজন কান্না করে, কেউ ক্লেম করে এসে নিয়ে যায়, শনাক্ত করে, কেউ শনাক্ত করে না, গভর্নমেন্টের টাকা পয়সায় দাফন করে দেওয়া হয়। ওই মহিলা তার সাথে হাঁটা ধরে ওই মহিলা হসপিটাল পর্যন্ত গেল। তখন পর্যন্ত কারেন্ট আসে রাত তখন 12টার উপরে, 12:30 কাছাকাছি। আর যেহেতু ওই যে বললাম গভর্নমেন্টের নিযুক্ত ডোম কোন সময় আসে কোনো ঠিক ঠিকানা নাই, কখন আসে, রাত কখনো 3টার দিকে আসে, 4টার দিকে, কখনো 10টার দিকেও আসে একদম। তো ওই মহিলা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে ডেড বডিটা দেখবার জন্য। তো ইলেকট্রিসিটি আসার কারণে ওই মর্গের ভেতরে আবার ঢুকে ডেড বডি দেখাবে, এই অন্ধকারের মধ্যে তো সম্ভব না, আবার কপি নিয়ে আসতে যাবে। তুই বলে যে আপনি এক কাজ করেন, ডেড বডি তো ভেতরে আজকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না, তো আপনি কালকে নিয়ে যান। তো বলে ওই মহিলা বলতেছে যে ভাই শোনেন, আসলে তো আমার কেউ নাই, আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি যদি ওনার শ্বশুর বাড়ি থেকে কেউ আসে, আপনি দয়া করে তাদেরকে ডেড বডিটা দিয়ে দিয়েন না, আমি না আসা পর্যন্ত। আর যদি সম্ভব হয় আমাকে একটু উপকার করেন ডেড বডিটা দাফন করবার জন্য, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। তিনি বললেন যে আসলে যদি কেউ শনাক্ত করে ফেলে তখন আর ডেড বডির প্রতি গভর্নমেন্ট তেমন একটা নজর দেয় না, তখন তাকেই নিয়ে যেতে হয়। তারপর আমি চেষ্টা করবো যেন আপনি দাফন করা যায়, যদি এটা আপনার বোনের লাশ হয়। তো উনি বললে যে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, এমন সময় মহিলাটা হাঁটা যায়, মানে আপনার ইলেকট্রিসিটি আসছে আর মহিলাটা তার রাস্তায় হাঁটা দিয়ে চলে গেছে। তো দূরে সামনে আগানোর পরেও মেয়েটাকে আর খুঁজে পায়নি, মেয়েটা কোথায় চলে গেল, তো ভাবছে যে চলে গেছে হয়তো, বা কি আর করা। তো ইলেকট্রিসিটি আসার পাশে লাশগুলা মর্গের ভিতরে আবার সুন্দর করে স্ট্রেচার দিয়ে গুছিয়ে রাখতে, তাতে তার ওই ডোম আসলে যেন ইজিলি সব কাজ করতে পারে। তো ডোম আসলো রাত 2টার দিকে। তো উনি একটু মাতাল অবস্থায় এসছে, আর মোস্ট অফ দ্য টাইম ডোম গুলো আগে মাতাল অবস্থায় থাকতো। তো বলে যায় তো ডেড বডি এগুলা রেডি কর। আচ্ছা, তো রেডি করবার সময় প্রথম লাশ খুলে স্ট্রেচার দিয়ে ওই ডোমের কাছে নিল। দ্বিতীয় লাশ খুলতেই রাসেল ভাই উনি সবচেয়ে বেশি মানে ডিরেক্টলি সে বলে ও আল্লাহ গো, মানে দেখে অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ছেলের লাশ যে ছেলে এই মেয়েটার লাশ নিয়ে আসছিল, একটা লাশ নিয়ে আসলো পরে, সেই ছেলের লাশ। ওরে তো আমি মাত্র বাড়িতে নামাই দিয়ে আসলাম, এই ছেলের লাশ কিভাবে হয়? এখন এই মাতাল লোককে তো কিছু বলার নেই, উনি বললে কিছু শুনবেও না। উনি নিজের মধ্যে কথাটা রাখলো, আর ওনার বুকটা আস্তে আস্তে ধরপর বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল। বলে যে বুকের কলিজাটা যদি ছিঁড়ে কেউ নিয়ে যায় এই মুহূর্তে, আমার ওরকম লাগছিল। এই ছেলেটাকে মাত্র আমি বাসায় নামাইতে আসলাম, আর ছেলেটা আমার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। তৃতীয় লাশটা যখন খুললো উনি আরো বেশি অবাক হয়ে গেল। তৃতীয় লাশটা হচ্ছে সেই মহিলা, যে মহিলাটা বলে গেল যে আমার বোনের লাশ। তো জিনিসটা খুব পেঁচানো, প্লাস উনি বেশ পেঁচানো, প্লাস উনি বলছে যে আসলে রাসেলের লাশটা জট খুলে দিব। পেঁচানোটা এরকম যে বলে যে আমি আমার এত বছরের লাইফে এতগুলা লাশ আমার হাতের উপর দিয়ে গেল, কত মানুষকে লাশ বুঝাই দিলাম, কত মানুষকে বুঝাতে পারলাম না, কবর দিয়ে দিলাম, অথচ এই 2টা লাশের সাথে আমার সাথে এরকম ভাবে ঘটলো যে এই 2টা লাশ স্বয়ং আমার সামনে একটু আগে ছিল। আমার মনের অবস্থা কিরকম, আপনার কেমন হতে পারে আসলে আমি জানি না। আমি নিজে যখন চিন্তা করি এই জিনিসটা ভাবে নিজেকে বসে, তখন মাথা উল্টা পাল্টা হয়ে যায়। তো বললো যে লাশ সব কাজ যখন শেষ, পরের সকালবেলা সেই ছেলেটার লাশ নিতে আসে তার পরিবারের লোকজন, আর পরিবারের লোকজন তো তার পরিচিত। এখন পরিবারের লোকজনদেরকে যদি সেই কথা বলে যে আমি ওর সাথে গতকালকে রাত বিকালবেলা মিট করেছিলাম, বলে আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি ভয় পাবে। হ্যাঁ, সেটাই। তো তুমি আর এগুলি কথাগুলো কাউকে কিছু না বলে লাশ হস্তান্তর করে দেয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটার লাশ আর কেউ শনাক্ত করতে আসে নাই। মেয়েটার 2 পাশ বিভক্ত ছিল, আর ফুলে গেছে যে, কিন্তু যখন মেয়েটার সাথে কথা বলে ওই মুহূর্তে ফোলা ফাঁপা দাগে নাই, যে ওই চেহারাটাই ফুলে আছে, এটা একদম পরিষ্কার। তো পরে লাশ ওই মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেয় ডোম, এবং ওই লাশটা দাফন করার জন্য তিনি নিজে গভর্নমেন্ট প্রসেস কমপ্লিট করে দাফনের ব্যবস্থা করে, নিজে দাফন করে জানাজা করে, তারপরে লোকজন নিয়ে নিজে দাফন করে, তারপরে ক্ষান্ত হয়। তো রাসেল ভাই উনি বলে যে আমার এতদিনের অভিজ্ঞতায় কখনো এরকম ভাবে 2টা লাশ আমার সামনে দিয়ে এসে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই।
আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, এইটার একটা কানেকশন উনি বলল যে পরবর্তীতে জানা গেছে যে আশেপাশের প্রত্যক্ষদর্শীরা যারা দূর থেকে দেখছে তারা বলছে যে এই ছেলেটা একটা মেয়ে বাঁচাইতে গেছিল। এখন এটা কোন মেয়ে? আচ্ছা। মাঝখানে ছেলেটা, একটা মেয়ে তখন ওই মুহূর্তে কাটা পড়ে, আর একটা ছেলে দৌড়ে বাঁচাতে যায়, ওই মুহূর্তে দুইজনই মারা যায়। পুলিশ কেস হবে দেখে কেউ কারো কাছে আগাই যায় নাই। তো মেয়েটার লাশটা পরে ছেলেটা যেভাবে নিয়ে আসছে, ছেলেটা কি করে ট্রেনের সাথে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে দূরে ছিটকে পড়ে, আর মেয়েটা মাঝখান থেকে কাটা পড়ে যায়। আচ্ছা, তো এইভাবেই রাসেল ভাই কানেক্ট, মানে উনি বলেছে হয়তো বা এইভাবেই কানেক্টেড হয়েছিল, কানেক্টেড। হ্যাঁ স্বাভাবিকভাবে কানেক্টেড আর কি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ, অনেক ধন্যবাদ।